ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে হেরে গিয়েছে, এই বিস্ফোরক মন্তব্য করেছে খোদ আমেরিকান সিনেটর ক্রিস মার্ফি। ইরানের কাছে কি সত্যিই হেরে গেল আমেরিকা? মার্কিন সিনেটরের বিস্ফোরক মন্তব্যের নেপথ্যে কি রয়েছে? ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে এবার এমন একটি মন্তব্য সামনে এসেছে যা ওয়াশিংটনের ভেতরের রাজনৈতিক বিভাজনকে যেন প্রকাশ্যে এনে দিয়েছে। মার্কিন সিনেটর ক্রিস মার্ফি সরাসরি বলেছেন ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে হেরে গেছেন। শুধু তাই নয়, মার্ফির দাবি যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে আমেরিকা তত দুর্বল হচ্ছে আর ইরান তত শক্তিশালী হচ্ছে। রবিবার এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এই বক্তব্যের পর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে প্রশ্ন উঠেছে, তাহলে কি সত্যি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে আমেরিকার পরাজয় ঘটেছে, নাকি এটি সামরিক পরাজয় নয় বরং রাজনৈতিক ও কৌশলগত ব্যর্থতার ইঙ্গিত? বিষয়টি বুঝতে হলে প্রথমেই একটি পার্থক্য পরিষ্কার করতে হবে। সামরিক শক্তির বিচারে যুক্তরাষ্ট্র এখনো ইরানের চেয়ে বহু গুণ বেশি শক্তিশালী। বিশ্বের সবচেয়ে উন্নত বিমান বাহিনী, নৌবাহিনী, স্যাটেলাইট, গোয়েন্দা নেটওয়ার্ক, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বিশাল সামরিক বাজেট যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। অন্যদিকে ইরানের সামরিক সক্ষমতা মূলত ক্ষেপণাস্ত্র, ড্রোন, নৌ, অস্বাভাবিক কৌশল, ভূগর্ভস্থ স্থাপনা এবং আঞ্চলিক নেটওয়ার্কের উপর নির্ভরশীল। ফলে সরাসরি প্রচলিত যুদ্ধের ময়দানে কে শক্তিশালী এই প্রশ্নের উত্তর নিয়ে খুব বেশি বিতর্ক নেই। কিন্তু যুদ্ধের ফলাফল শুধু কে বেশি বোমা ফেলছে সেটা দিয়ে নির্ধারিত হয় না। যুদ্ধের আসল প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু হয়েছিল সেটা কতটা অর্জন করা গেল। আর এখনই ক্রিস মার্ফির বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ আমেরিকা যদি সাময়িকভাবে ইরানের ব্যাপক ক্ষতি করেও শেষ পর্যন্ত তেহরানকে নিজের শর্ত মানাতে না পারে, ইরানকে রাজনৈতিকভাবে নত করতে না পারে এবং শেষ পর্যন্ত আলোচনার টেবিলে ফিরতে বাধ্য হয়, তাহলে সেটাকে সামরিক বিজয় বলা গেলেও রাজনৈতিক বিজয় বলা কঠিন। বরং এটাকে বলা যায় সামরিক শ্রেষ্ঠত্বকে রাজনৈতিক বিজয় রূপান্তর করতে না পারা। আর ইরানের কৌশলটাও এখানেই আলাদা। ইরান জানে সরাসরি সামরিক শক্তির তুলনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা করা তার পক্ষে সম্ভব নয়। তাই ইরানের লক্ষ্য হতে পারে যুদ্ধকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে আমেরিকার সামরিক শক্তির চেয়ে যুদ্ধের অর্থনৈতিক ও রাজনৈতিক খরচ বড় হয়ে দাঁড়াবে। আর এই কৌশলের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই প্রণালী যুদ্ধের কারণে এর উপর বিধিনিষেধ বা অচলাবস্থা তৈরি হলে শুধু ইরান বা আমেরিকা নয়, বিশ্ব বাজারে তেল, গ্যাস, জাহাজ চলাচল, পরিবহন খরচ এবং মূল্যস্ফীতির উপর চাপ পড়ে। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের বিশ্লেষণেও হরমুজ সংকটের কারণে তেলের দাম এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাবের কথা উঠে এসেছে। অর্থাৎ ইরান হয়তো যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ডুবিয়ে দিতে পারবে না, কিন্তু এমন একটি সংকট তৈরি করতে পারে যার অর্থনৈতিক মূল্য দিতে হবে ওয়াশিংটনকেও। আর এখানেই আসে অসম যুদ্ধের কৌশল। একটি দুর্বল রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্রকে সব সময় সামরিকভাবে হারাতে পারে না, কিন্তু যুদ্ধের খরচ এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে শক্তিশালী রাষ্ট্রটি নিজেই যুদ্ধ বন্ধ করার পথ খুঁজতে বাধ্য হয়। ক্রিস মার্ফির বক্তব্যের ভিতরে এই বাস্তবতাটাই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। তিনি এমনকি বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য প্রয়োজন হলে তিনি একটি খারাপ চুক্তিও সমর্থন করবেন। অর্থাৎ তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুদ্ধ থামানো, কারণ যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই আমেরিকান জনগণের উপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ বাড়ছে। ট্রাম্প যদি যুদ্ধ শুরু করে থাকেন এবং যুদ্ধের ফলাফল যদি আমেরিকার জনগণের কাছে ব্যর্থতা হিসেবে প্রতিষ্ঠিত হয়, তাহলে সেটি শুধু পররাষ্ট্রনীতি ব্যর্থ হবে না, দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ধাক্কা তৈরি করতে পারে। আর মার্ফি নিজেই এই যুদ্ধকে ভবিষ্যৎ মার্কিন নির্বাচনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হিসেবে দেখছেন।
তাই তার বক্তব্যকে ইরানের সামরিক বিজয়ের সার্টিফিকেট হিসেবে দেখা ঠিক হবে না, বরং এটাকে দেখতে হবে আমেরিকার রাজনৈতিক ও কৌশলগত মহলের ভেতর থেকে উঠে আসা একটি সতর্ক সংকেত হিসেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান এখনও এমন কোনো অবস্থানে পৌঁছায়নি যেখানে বলা যায় তারা আমেরিকাকে সামরিকভাবে পরাজিত করেছে, বরং যুদ্ধের ক্ষয়ক্ষতি ইরানের জন্য বিশাল। ইরানের সামরিক অবকাঠামো, অর্থনীতি এবং কৌশলগত সক্ষমতার উপর বড় চাপ তৈরি হয়েছে, তা সত্যি। অর্থাৎ ইরানও বিনামূল্যে এই যুদ্ধ চালাচ্ছে না। কিন্তু যুদ্ধের হিসাবটা এখানেই অদ্ভুত। যুক্তরাষ্ট্র হয়তো ইরানের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কিন্তু সেই শক্তিকে ব্যবহার করার প্রতিটি দিনের খরচও অনেক অনেক বেশি। অন্যদিকে ইরান তুলনামূলকভাবে দুর্বল হয়েও যদি যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে, জ্বালানি সরবরাহে চাপ তৈরি করতে পারে এবং আমেরিকাকে আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করতে পারে, তাহলে সেটি তেহরানের জন্য কৌশলগত সাফল্য। আর তাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইরান কি আমেরিকাকে সাময়িকভাবে হারিয়েছে? এটা নয়, বরং প্রশ্ন হলো আমেরিকা কি তার সামরিক শ্রেষ্ঠত্বকে একটি রাজনৈতিক বিজয়ে পরিণত করতে পেরেছে? যদি উত্তর হয় না, তাহলে ক্রিস মার্ফির বক্তব্যকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কারণ ইতিহাসে অনেক যুদ্ধ আছে যেখানে একটি পক্ষ যুদ্ধক্ষেত্রে শক্তিশালী থেকেও রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে পারেনি। ভিয়েতনাম তার অন্যতম বড় উদাহরণ। আফগানিস্তানও আমাদের দেখিয়েছে বিশাল সামরিক শক্তি থাকা আরেকটি দেশের রাজনৈতিক বাস্তবতাকে নিজের ইচ্ছামতো বদলে দেওয়া, এ দুটি এক জিনিস নয়। ইরানও সম্ভবত সেই জায়গাটি ব্যবহার করেছে। তেহরান জানে আমেরিকার সঙ্গে দীর্ঘমেয়াদী সরাসরি যুদ্ধ তার জন্য বিপজ্জনক, কিন্তু তারা এটাও জানে যুদ্ধের অর্থনৈতিক চাপ, হরমুজের কৌশলগত গুরুত্ব এবং মধ্যপ্রাচ্যে বিস্তৃত আঞ্চলিক নেটওয়ার্ক ব্যবহার করে যুক্তরাষ্ট্রের উপর পাল্টা চাপ তৈরি করা সম্ভব। তাই এই মুহূর্তে সবচেয়ে বাস্তবসম্মত বিশ্লেষণ হলো আমেরিকা সামরিকভাবে হেরে গেছে, এ কথা বলার সময় এখনো আসেনি। কিন্তু আমেরিকা যদি যুদ্ধের মূল রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে না পারে এবং শেষ পর্যন্ত এমন একটি চুক্তিতে যেতে বাধ্য হয় যেখানে ইরানও নিজের বিজয় ঘোষণা করতে পারে, তাহলে সেটি ওয়াশিংটনের জন্য নিঃসন্দেহে একটি কৌশলগত পরাজয় হিসেবে বিবেচিত হবে। আর সম্ভবত সেই কারণেই একজন মার্কিন সিনেটর নিজের দেশের প্রেসিডেন্টকে নিয়ে এত সরাসরি বলেছেন, ট্রাম্প এই যুদ্ধে হেরে গেছেন, আমেরিকা দুর্বল হচ্ছে আর ইরান শক্তিশালী হচ্ছে। শেষ পর্যন্ত কে জিতলো সেটা নির্ধারণ করবে যুদ্ধের শেষ চুক্তি, কারণ যুদ্ধের মাঝখানে সবচেয়ে শক্তিশালী পক্ষকে দেখে বিজয় নির্ধারণ করা যায়, কিন্তু যুদ্ধের শেষে কে কি নিয়ে ঘুরে ফিরল সেটাই ইতিহাসে আসল জয় পরাজয়ের হিসাব হয়ে থাকে। আপনার কি মনে হয় এই যুদ্ধের ফলাফল কি হবে? ইরান জিতবে নাকি আমেরিকা জিতবে? নিশ্চয়ই জানাবেন কমেন্টে।